কিছুদিন ধরে গ্রামে বেশ কনকনে ঠান্ডা। চাষিদের ফসল কাটার সময় হয়ে গেছে। বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। চাষিরাও তাদের কষ্টের ফসল কাটার আনন্দে মেতেছিল। দাদা, এবছর সকলের ফসল বেশ ভালোই হয়েছে দেখছি। একদম ফসলে জমিতে ভরে গেছে। একদম ঠিক বলেছ রামু। এবছর ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। হ্যাঁ দাদা, একদম ঠিকই বলেছ। তাই ভাবছি এবছরের ফসল বিক্রি করে পাওনাদারের সব টাকা মিটিয়ে দেব। হ্যাঁ ভাই রামু, আমিও আমার ঘরের মেরামতের কাজ করাবো। ঠিক আছে ভাই, আসি তাহলে। কাল আবার দেখা হবে। জানো গিন্নি, এবছর ফসল বেশ ভালো হয়েছে। ভাবছি সব ফসল কেটে পাওনাদারের দেনাগুলো শোধ করে দেব। শুধু ঈশ্বরের কৃপায় ফসল কাটার আগে যেন বৃষ্টি হয়ে সব নষ্ট না হয়ে যায়। না গো না, কিছুই হবে না। তুমি শুধু শুধু চিন্তা করছো। হঠাৎ করে গ্রামে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়। তার সাথে জোরে জোরে ভয়ানক বজ্রাঘাত। ফসল কাটার সময় এমন মুষলধারে বৃষ্টি পড়তে শুরু হয়েছে গিন্নি, বৃষ্টি থামার তো কোনো নামই নিচ্ছে না। তুমি এত চিন্তা করো না গো, ঈশ্বরের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামে না। যত সময় যায় বৃষ্টির পরিমাণ আরো বাড়তে থাকে। সমস্ত ফসল ধীরে ধীরে জলের তলায় চলে যেতে থাকে। কৃষকদের সমস্ত কষ্ট, পরিশ্রম সবকিছু মাটির সাথে মিশে যায়। রামুর জমির সমস্ত ফসল নষ্ট হয়ে যায়। রামু জমির পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, হে ঈশ্বর, আমার সমস্ত কষ্ট, সমস্ত আশা সবকিছু শেষ হয়ে গেল। এখন আমি পাওনাদারের টাকা কি করে শোধ করব? সর্বনাশ হয়ে গেলেও দেনা তো দেনাই থাকে। পাওনাদার তার নিজের পাওনা টাকা চেয়ে বসলো। রামু, আমার পাওনা টাকা আমাকে মিটিয়ে দাও, না হলে তোমার সমস্ত জমি আমার নামে হয়ে যাবে। বাবু, জমির সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। দয়া করে আমাকে আর কিছু সময় দিন। ঠিক আছে, আমি তোমাকে আর দুদিন সময় দিচ্ছি। দুদিনের মধ্যে আমার পাওনা টাকা আমার চাই, না হলে তোমার সমস্ত জমি আমার। রামু অসহায় ছিল। সে পাওনাদারের কাছে অনেক মিনতি করে, কিন্তু পাওনাদার তার কোনো কথা শুনতে চায় না। রামু মন খারাপ করে অসহায় হয়ে ঘরে ফিরে আসে আর সমস্ত কথা তার বউকে বলে। পাওনাদার মাত্র দুদিনের সময় দিয়েছে। দুদিনের মধ্যে যদি আমি তার টাকা শোধ না করি, তাহলে সমস্ত জমি সে ছিনিয়ে নেবে বলেছে। এখন আমরা কি করব গো? এই জমি, এই ঘর, এইটুকুই তো আমাদের সম্বল। এটা যদি চলে যায়, তাহলে আমরা কোথায় যাব? কি খাবো? রামু চুপচাপ বসে থাকে। তার মুখে আর কোনো কথা আসে না। এক মুহূর্তে রামু যেন অসহায় হয়ে পড়েছে। দুদিন কেটে যায়। রামু কোনো টাকা জোগাড় করতে পারে না। অগত্যা অসহায় হয়ে কোনো উপায় না পেয়ে রামু তার জমির সমস্ত কাগজপত্র পাওনাদারের হাতে তুলে দেয়। এখন থেকে এই সমস্ত জমি আমার। দেখলে তো রামু, দেনার টাকা শোধ না করতে পারলে কি পরিস্থিতিতে পড়তে হয়। কোনো কথা না বলে রামু সেখান থেকে চলে যায়। রামুর পা ভারী হয়ে যায়, মনে অনেক বোঝা, চোখে মুখে অসহায়ের ছাপ। জমি চলে যাবার পর রামুর কাছে একটাই উপায় ছিল, জঙ্গল থেকে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালানো। রামু রোজ জঙ্গলে কাঠ কাটে
আর সেগুলো বাজারে বিক্রি করে যে টাকা পায় তা দিয়েই তাদের সংসার চলে যায়। রামু প্রত্যেক দিনের মতো জঙ্গলে কাঠ কাটছিল। একদিন রামুর কাছে একটা সাধু বাবা চলে আসে। বাবা, আমার খুব খিদে পেয়েছে, তোমার কাছে কি কিছু খাবার পাওয়া যাবে? সাধু বাবা, আমার কাছে তো খাবারের কিছু নেই, তবে আমার কাছে 5টা টাকা আছে। এই 5 টাকা দিয়ে আপনি কোনো দোকান থেকে কিছু কিনে খেতে পারেন। রামুর কাছে আর কোনো টাকা ছিল না, কিন্তু তাও রামু 5 টাকা সাধু বাবাকে দিয়ে দেয়। বাবা, তোমার কাছে কিছু না থাকার সত্ত্বেও তুমি আমাকে 5 টাকা দিয়ে সাহায্য করলে। আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই। এই জঙ্গলের একটা গোপন জায়গাতে রোজ বাজার বসে। তুমি সেই বাজার থেকে কিছু জিনিস কিনে বাইরে বিক্রি করো, আর সেই টাকা দিয়ে তোমার সংসার চালিয়ে। আমি তোমাকে সেই গোপন বাজারের রাস্তা বলে দিচ্ছি। এরপর সাধু বাবা রামুর কাছে সেই 5 টাকাটা নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে রামু কাউকে কিছু না বলে সাধু বাবার কথা মতো জঙ্গলের সেই পথ ধরে এগোতে শুরু করে, জঙ্গলের সেই গোপন চোর বাজার খোঁজার জন্য। অনেক সময় চলে যায়। রামু হাঁটতে হাঁটতে জঙ্গলের বেশ অনেকটা গভীরে প্রবেশ করে। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ রামু একটা জায়গাতে দাঁড়িয়ে পড়ে। রামু দেখতে পায় গভীর জঙ্গলের মধ্যে আলোর ঝলমলে রশ্মি, আর সেখানে অনেক লোকজনের সমাগম, অনেক শোরগোলের আওয়াজ। রামু কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর মনে অনেক সাহস নিয়ে বাজারের এক ধারে দুটো বড় দোকানের দিকে এগিয়ে যায়। এখানে কি কি জিনিস পাওয়া যাবে দাদা? এখানে সব কিছু পাওয়া যায় বাপু। आप जो চাইবেন ওহি পেয়ে যাবেন এখানে। চাল ডাল सरसों का तेल जो मांगता है ওহি পেয়ে যাবে বাপু। আচ্ছা তাই নাকি? তাহলে এই বাজারে চাল ডাল আর গমের দাম কত যাচ্ছে দাদা? এ বাজারে আপনি যা কিছু চাইবেন বাপু সব কিছু সস্তা মে আছে। আপনি যা কুছ নেবেন বাপু সব 1 টাকাতে 50 কিলো করে পাবেন বাপু। মাত্র 1 টাকাতে 50 কিলো। আরে বাহ, এ তো দারুণ সস্তা। ঠিক আছে দাদা, তুমি তাহলে আমাকে 50 কিলো চাল, 50 কিলো ডাল আর 50 কিলো গম দিয়ে দাও। এরপর রামু দোকানদারকে টাকা দিয়ে সে যতটা পরিমাণ জিনিস ওঠাতে পারে সেই পরিমাণ কেনাকাটা করে বাড়ির দিকে রওনা দিল। রামুর মুখে অনেক দিন পর আশা আর হাসি খুশির ছাপ দেখা গেল। রামু বস্তা কাঁধে বাড়িতে আসে। রামুর বউ দেখে ভীষণ অবাক হয়ে যায়। তারপর রামুকে জিজ্ঞেস করে, এত জিনিস তুমি কোথায় পেলে গো? আমাদের কাছে তো কোনো টাকাও ছিল না। তাহলে তুমি এইগুলো কোথা থেকে নিয়ে আসছো? এগুলো সব ঈশ্বরের দান গিন্নি। আমাকে একটা সাধু বাবা একটা গোপন বাজারের কথা বলেছিল। সেখানে সমস্ত জিনিস অনেক কম টাকাতে পাওয়া যায়, আর কম টাকাতে অনেক অনেক জিনিস কিনতে পাওয়া যায়। তুমি সত্যি বলছো? যাই হোক, তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমি এক কাজ করো, তুমি এগুলো দোকানে বিক্রি করো, তাহলে আমরা কিছু টাকাও পাবো। তুমি ঠিক বলেছ গিন্নি। এগুলো যদি আমরা দোকানে বিক্রি করি তাহলে আমাদের সংসার চালানোর টাকাটাও উঠে আসবে, আর ঋণগুলো শোধ হয়ে যাবে। আমি বরং এগুলো দোকানে বিক্রি করে আসি। রামু জঙ্গলের চোর বাজার থেকে কেনা সমস্ত জিনিসগুলো নিয়ে পাশের একটা মুদি দোকানে যায়। তারপর সেগুলো মুদি দোকানে বিক্রি করে বেশ কিছু টাকা পায়। রামু মনের আনন্দে সেই টাকাগুলো নিয়ে খুশি মনে বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালে
রামু আবারও সেই জঙ্গলের চোর বাজারে যায়। এবারে রামু জঙ্গলের চোর বাজার থেকে আরো অনেক জিনিসপত্র কেনে। তারপর সেগুলো পাশের মুদি দোকানে বিক্রি করে দেয়। এমনভাবে প্রত্যেক দিন রামুর চলতে থাকে। ধীরে ধীরে রামু বেশ ভালো টাকা রোজগার করতে শুরু করে। একদিন যে রামু তার দরিদ্রের জন্য নিজের জমি জায়গা সবকিছু হারিয়ে ফেলে, আজকের সেই রামু গ্রামের একমাত্র ভরসা হয়ে ওঠে। পরিশ্রম আর সরলতা রামুর জীবনটাই বদলে দেয়। যে রামুর কাছে তার বউ বাচ্চাকে খাওয়ানোর জন্য একটা সময় একটা টাকাও ছিল না, আজকের সেই রামু নিজের দোকান বড় বাড়ি সবকিছু বানিয়ে ফেলে। পাওনাদারের একটা লোক রামুর সেই উন্নতির কথা পাওনাদারের কাছে বলে দেয়। মালিক, ও যে রামু গরিব আদমি, ও তো এখন বড় লোক হয়ে গেছে, নিজের একটা বড় বাড়ি বানিয়েছে, গ্রামের চৌরাস্তার মোড়ে নিজের একটা বড় দোকান বানিয়ে ফেলেছে মালিক। আরে কি বলছিস কি? যার কাছে খাবার জন্য একটা ফুটো কড়িও ছিল না, সে রাতারাতি এত বড় লোক কি করে হয়ে গেল? পাওনাদার তার লোকের সাথে কথা বলছিল। এমন সময় রামু হাতে অনেকগুলো টাকা নিয়ে মনে আত্মবিশ্বাস আর অদম্য সাহসের সাথে পাওনাদারের কাছে চলে আসে। এই নিন পাওনাদার সাহেব, আপনার পাওয়া সমস্ত টাকা আমি পরিশোধ করে দিলাম। এবারে আমার জমির কাগজগুলো আমাকে ফিরিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ রামু, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এখনই তোমার জমির কাগজগুলো ফিরিয়ে দিচ্ছি। পাওনাদারের কাছে জমির কাগজগুলো নিয়ে রামু মনের আনন্দে বাড়ি ফিরে যায়। আজকে রামু তার সততা আর পরিশ্রমের বলে তার হারানো জমির কাগজগুলো সব ফিরিয়ে পেল। এই গরিব রামুর কাছে হঠাৎ করে রাতারাতি এত টাকা কোথা থেকে আসলো? আমার খবর চাই, আমাকে খবর নিতেই হবে। পরের দিন সকালে রামু যখন চোর বাজারে যাচ্ছিল, সে বুঝতেই পারল না তার সমস্ত চালচলনের ওপর কেউ নজর রাখছে। পাওনাদার চুপি চুপি রামুর পিছু করতে শুরু করে। আচ্ছা, রামু তাহলে এখান থেকেই কেনাকাটা করে। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আমিও আসবো। আমি এখান থেকে অনেক সোনা কিনবো, তারপর দেখবো রামু কি করে আমার থেকে ধনী হয়ে যায়। এরপর পাওনাদার কোনো সাড়া শব্দ না করে সেখান থেকে চুপি চুপি চলে যায়, এটা মনে করে যে সে কালকের নিজে আসবে সেই বাজার থেকে কেনাকাটা করতে, যখন রামু সেই বাজারে থাকবে না। পরের দিন সকাল হতেই পাওনাদার আর দেরি না করে চোর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরে, এই চোর বাজারটা আবার কোথায় গেল? কালকে তো এই জায়গাতেই ছিল, তাহলে এখন কেন দেখতে পাচ্ছি না? পাওনাদার এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। শেষ পর্যন্ত সে রাগে আর হতাশ হয়ে সেখান থেকে খালি হাতে ফিরে যায়। পাওনাদার ঘরে ফিরেও সে জঙ্গলের চোর বাজার নিয়ে ভাবতে থাকে। তার মনে কিছুতেই শান্তি আসে না। এদিকে রামু মনের আনন্দে তার বউয়ের সাথে ঘরে বসে গল্প করতে থাকে। গিন্নি, আমি ভাবছি কাল একবার শেষবারের মতো ওই বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে আসবো, আর সবাইকে ধন্যবাদ বলে আসবো, কারণ ওই বাজারের জন্যই তো আজকের আমাদের এত ভালো দিন। হ্যাঁ গো, তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো। পরের দিন সকালে রামু জঙ্গলের পথ ধরে চোর বাজারের দিকে হেঁটে যাচ্ছিল। এমন সময় রামুর সাথে সেই সাধু বাবার দেখা হয়ে যায়। সেই সাধু বাবা যে একদিন রামুকে চোর বাজারের ঠিকানা দিয়েছিল।
এই জঙ্গলের পথ ধরে কোথায় যাচ্ছ বাবা? সাধু বাবা, আমি জঙ্গলের চোর বাজারের দিকে যাচ্ছিলাম কিছু কেনাকাটা করব বলে। ওই চোর বাজার এখন ওখানে নেই বাবা। চোর বাজার এখন অন্য জায়গাতে চলে গেছে, কোনো অন্য এক অসহায় মানুষকে সাহায্য করার জন্য। তুমি বরং বাড়ি ফিরে যাও আর সুখে সংসার করো। ঠিক আছে সাধু বাবা, যেমন আপনার ইচ্ছা। এরপর রামু আর কোনো কথা না বাড়িয়ে সাধু বাবাকে বিদায় জানিয়ে সেখান থেকে ঘরের দিকে ফিরে যায়। রামু ঘরের দিকেই ফিরছিল, এমন সময় রাস্তায় রামুর সাথে পাওনাদারের দেখা হয়ে যায়। তারপর পাওনাদার রামুকে বলে, আমি সব জানি রামু, তুমি সমস্ত টাকা জঙ্গলের চোর বাজার থেকে ইনকাম করেছো। আমাকে তাড়াতাড়ি ওই চোর বাজারের রাস্তা বলে দাও, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু ওই চোর বাজার এখন ওখানে নেই। ওই চোর বাজার এখন অন্য কোথাও চলে গেছে। চোর বাজার শুধুমাত্র অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য। আচ্ছা, তার মানে তুমি সহজে আমাকে বলবে না। ঠিক আছে, ঠিক আছে রামু, আমি তোমাকে দেখিয়ে দেব। এরপর পাওনাদার আর কোনো কথা না বলে সেখান থেকে রেগে গিয়ে চলে যায়। সেদিন রাতেই রামু যখন তার দোকান বন্ধ করে ঘরে চলে যায়, রামু চলে যাবার পর পাওনাদার হাতে জ্বলন্ত আগুন নিয়ে রামুর দোকানের কাছে আসে। মধ্যরাত, আশেপাশে কেউ নেই। সেই সুযোগ নিয়ে চুপি চুপি পাওনাদার রামুর দোকানের জ্বলন্ত আগুনটা নিয়ে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে দাউ দাউ করে জ্বলে ওঠে। পাওনাদার সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এমন সময় সেই রাজ্যের রাজা পাওনাদারকে সেখান থেকে পালিয়ে যেতে দেখে, কিন্তু আর কিছু করার নেই, ততক্ষণে সব শেষ। পরের দিন সকালে রাজামশাই বিচার সভা বসায়। সেখানে পাওনাদার আর রামুকে ডাকা হয়। এই সকাল সকাল বিচার সভার কি প্রয়োজন রাজামশাই? কিছু কি সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সমস্যা হয়েছে বই কি। কাল রাতে কেউ চুপি চুপি রামুর দোকানে আগুন লাগিয়ে দিয়েছে, সেই জন্যই আজকের এই বিচার সভা। কিন্তু মহারাজ, রামুর দোকানে কেই বা আগুন লাগাবে? এ নিশ্চয়ই রামুর কোনো ভুলের কারণে আগুনটা লেগে গেছে। তুমি আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না পাওনাদার। কাল রাতে তুমি আগুন লাগিয়েছো রামুর দোকানে, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ মহারাজ, আপনি ঠিক বলেছেন। এই পাওনাদার কাল আমাকে রাস্তায় দাঁড় করিয়ে ধমকিও দিয়েছে। কি পাওনাদার, এ বিষয়ে তোমার কি মতামত? কেন করেছো তুমি এমন ক্ষতি? হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আমি রাগের মাথায় এমন কাজ করেছি, কারণ রামুর এই উন্নতি আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। সেই জন্য রাগের মাথায় আমি রামুর দোকানে আগুন লাগিয়ে দিয়েছি। কেন পাওনাদার, তুমি এমন কাজ কেন করলে? তুমি প্রথমে রামুর থেকে তার জমি ছিনিয়ে নিয়েছিলে, এখন তার দোকানে আগুন লাগিয়ে দিয়েছো। তুমি তো এই গ্রামে থাকার যোগ্যই নয়। আমার প্রিয় গ্রামবাসী, এমনটা করবেন না। কোনো মানুষ রাগ দেখিয়ে কোনো কিছু করতে পারে না। প্রত্যেকটা মানুষ সততা আর পরিশ্রমের দ্বারাই উন্নতি করতে পারে। তাছাড়া পাওনাদার তার নিজের ভুল স্বীকার করেছে। আমরা চলো সবাই ওকে ক্ষমা করে দিই। ঠিক আছে পাওনাদার, তোমাকে একটাই শর্তে ক্ষমা করছি। তোমাকে রামুর সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে, আর গ্রামের প্রত্যেকটা মানুষের ঋণ অর্ধেক করে দিতে হবে। ঠিক আছে মহারাজ, আপনারা যেটা চাইছেন সেটাই হবে। আর আমি আমার ভুল বুঝতে পেরেছি। ভবিষ্যতে আমি এমন ধরনের জঘন্য অপরাধ আর কখনো করব না।
সবাই আমাকে ক্ষমা করে দিন।